আমাদের মূল বিষয় কিন্তু এটা যে আমরা যাকে কল করব সে উপরে থাকবে এবং যাকে কল করা হচ্ছে, সরি, হ্যাঁ, যাকে কল করব সে উপরে থাকবে এবং যে কল করছে সে নিচে থাকবে। কলার নিচে, কলই উপরে। আচ্ছা, এখন চিন্তা করো যে তোমার প্রোগ্রামের মধ্যে প্রায় 300-400 ফাংশন, ধরো অপারেটিং সিস্টেম লিখতেছো, অনেকগুলো ফাংশন হবে, অনেকগুলো মডিউল। এখন সমস্যা হলো যে এতগুলো ফাংশনের মধ্যে যদি আমি এই নিয়ম মানতে চাই যে যাকে কল করব সে উপরে, যে কল করবে সে নিচে, আমাদের প্রোগ্রামারের লাইফ কিন্তু হেল হয়ে যাবে। এটা আবার শুধু হেল হবে তাই না, অনেক ক্ষেত্রে এটা পালনও করা যায়। দেখো, আমরা এরকম একটা এক্সাম্পল দিচ্ছি যে আমরা যে নিয়মটা বললাম সেটা আসলে অনেক ক্ষেত্রে, যে ক্ষেত্রে আমরা মেনে চলতে পারবো না। লেটস সি দ্যাট এক্সাম্পল। ধরা যাক তুমি একটা ফাংশন লিখেছো, ফাংশনটার নাম এ। এই ফাংশনটা, আচ্ছা, তারপরে আরেকটা ফাংশন লিখতেছো বি। ফাংশনটা তুমি লিখে ফেললে, এবার আরেকটা ফাংশন বি। এখন তোমার চিন্তা হচ্ছে যে আমি তো এ ফাংশন লিখেছি অলরেডি, তাহলে বি ফাংশনটা উপরে দিব নাকি নিচে দিব? সে উপরে দিব। আচ্ছা, উপরে দিব না নিচে দেব, এটা ডিসিশন নেওয়ার আগে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে কে কাকে কল করতেছে এটা দেখি। ধরা যাক এ বি কে কল করতেছে, তাহলে বি উপরে যাবে। আর যদি উল্টা হতো, বি এ কে কল করতো, তাহলে কিন্তু বি নিচে যেত। কারণ নিয়মটা কি বললাম, যে আমি যাকে কল করতেছি সে উপরে থাকে, যে কল করতেছে সে নিচে থাকবে। তাহলে এ নিচে আর বি উপরে, তাহলে বি উপরে চলে গেল। আচ্ছা, এরপরে তুমি আরেকটা ফাংশন লিখলা, দেখলা যে আরেকটা লাগবে, তাহলে সি নামের একটা ফাংশন। এবার সি ফাংশন লেখার সময় তোমার হাতে তিনটা অপশন আছে। তুমি সি কে সবার উপরে লিখতে পারো এখানে, অথবা দুইটার মাঝখানে লিখতে পারো, অথবা শেষে লিখতে পারো। তুমি দেখলা যে বি ফাংশন সি ফাংশনকে কল করছে, তাহলে তো তোমার লাইফ ইজি হয়ে গেল। যেহেতু বি সি কে কল করে, একটু আগে নিয়ম বলে যে যে কল করতেছে সে নিচে, তাহলে বি নিচে থাকে। আর যাকে কল করতেছি সে উপরে, আমি কল করতেছি সি কে, তাহলে সি উপরে থাকে। তাহলে তুমি সি লিখে ফেলো উপরে। তাহলে তুমি অর্ডারটা মেনটেন করলে ঠিক। দেখো খেয়াল করে, এ বি কে কল করতেছে, এ বি কে কল করতেছে, বি উপরে আছে। বি সি কে কল করতেছে, সি উপরে আছে। কিন্তু একটু পরে দেখলা যে সি তো এ কে কল করতেছে, সাইকেলটা কমপ্লিট হয়ে গেছে। সি এ কে কল করছে, এইবার তো তুমি বিপদে পড়লা। কারণ সি যদি এ কে কল করে, তাহলে আমাদের নিয়ম বলে যে এ কে তো উপরে নিয়ে যেত। তাহলে তুমি এ কে উপরে নিয়ে গেলা। যেই মাত্র এ কে উপরে নিয়ে গেলা, তখন আবার আরেকটা সমস্যা দেখা গেল। আচ্ছা, এ তো বি কে কল করতে, তাহলে তো বি আবার উপরে যাবে। আবার বি সি কে কল করতে, তাহলে সি উপরে যাবে। এভাবে কিন্তু চলতে থাকে। তাহলে তো তুমি কোনো সলিউশন আসতে পারতেছো না। যেহেতু এটা সাইকেল, সাইক্লিক অর্ডার হয়ে গেছে, তাহলে তুমি এই নিয়মটা মেনে চলতে পারছো। দেন হোয়াট ইজ দ্য সলিউশন? সলিউশন হচ্ছে ফাংশন প্রোটোটাইপ। সি বলে তোমাকে এই নিয়ম মেনে চলতে হবে না যদি তুমি প্রোগ্রামের শুরুতেই তুমি যতগুলো ফাংশন লিখবা সবগুলোর প্রোটোটাইপ যদি আগে লিখে ফেলো, তাহলে এই নিয়ম মানতে হবে না। তাহলে আমরা আসি, বোঝার চেষ্টা করি হোয়াট ইজ ফাংশন প্রোটোটাইপ। তাহলে আমি লিখতে পারবো। আচ্ছা, ফাংশন প্রোটোটাইপ, প্রোটোটাইপ জিনিসটা কি? প্রোটোটাইপ মানে হচ্ছে রিয়েল জিনিসটার বা রিয়েল সিস্টেমের একটা রেপ্লিকা। তাহলে রিয়েল সিস্টেমটা না, কিন্তু রিয়েল সিস্টেমের একটা রেপ্লিকা। যেমন তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরা যাক বাজারে একটা নতুন গাড়ি আসবে, বিএমডাব্লিউ। এখন গাড়িটা আসার আগেই মার্কেটিং ডিপার্টমেন্ট চিন্তা করতেছে যে আমি যদি আগেই প্রি সেল করতে পারি, কাস্টমারকে আগেই কিছু অর্ডার নিয়ে নিতে পারি কাস্টমারদের, তাহলে আমরা এটা যখন বাজারে আসবে তখন আমাদের সুবিধা হবে, আমরা সাথে সাথে সাপ্লাই দিয়ে দেবো, আমাদের অলরেডি সেল বেড়ে যাবে।
কিন্তু সমস্যা হচ্ছে যে কাস্টমার শুধু শুধু কিনবে কেন, সে তো গাড়িটা দেখে নাই, গাড়ি তো আসে নাই বাজারে। তো তখন গাড়ির কোম্পানিগুলো করে কি, ধরা যাক বিএমডব্লিউ, তারা করে কি, যেই গাড়িটা বাজারে আসবে তার একটা স্যাম্পল তৈরি করে, একটা নমুনা তৈরি করে, যেটাকে আমরা বলি প্রোটোটাইপ। যে ছোট একটা গাড়ি, হ্যাঁ ছোট একটা গাড়ি, কিরকম গাড়ি মনে করে এরকম, বলে যে দিস ইজ আওয়ার বিএমডব্লিউ, যদি এটা হবে কিনা জানি না, বাট দেখেন এটা টু ডোর কার, ওপরে রুফটপ আছে, হ্যাঁ খুলে আপনি হাওয়া টাওয়া খেতে পারবেন, বিভিন্ন জিনিস দেখিয়ে টেকিয়ে তোমাকে বোঝালো যে গাড়িটা দেখতে কেমন। যদি তুমি চালাতে পারলা না, বাট গাড়ির লুক এন্ড ফিল দেখে, মানে লুক দেখে ফিল না দেখে তুমি এটাকে কিনে ফেলো। এই যে গাড়িটা করেছো, এইটাকে, এই ছোট টয় কার, এটাকে বলছি আমরা প্রোটোটাইপ। আসল সিস্টেম তো ওই গাড়িটা। আচ্ছা, আর কি প্রোটোটাইপ হতে পারে দেখো, যে আমাদের রিয়েল এস্টেট কোম্পানিগুলো আরেকটা প্রোটোটাইপ ব্যবহার করে। তোমরা দেখবে যে আর্কিটেকচারের ছেলেপেলে এরকম নিয়ে ঘুরে, অর্থাৎ তারা কোন একটা জায়গা অ্যাকোয়ার করার সাথে সাথে একটা প্রোটোটাইপ বানায়, মোটামুটি শোলা, তারপরে কাঠি, এগুলো দিয়ে দিয়ে এরকম বানায়, বানিয়ে কাস্টমারকে দেখায় যে দেখেন বাড়িটা হবে এরকম, অ্যাপার্টমেন্ট হবে এরকম, আপনি ছাদে ঘুরতেছেন, হ্যাঁ প্রচুর বাতাস, ফ্রেশ এয়ার, আপনি সুইমিং পুল ইজ দেয়ার, রাত্রে ভালো লাগতেছে না, সামনের রাস্তায় আপনি হাঁটতে পারবেন, প্রকৃতিতে চলে যেতে পারতেছেন, এগুলো বলে টলে তোমাকে বিক্রি করে দিবে। আসল জায়গায় হয়তো এখনো পানি বা জায়গায় অ্যাকোয়ার করে নেই, ভুয়া জায়গা, কিন্তু এটা বিক্রি হয়ে গেছে, প্রোটোটাইপ দেখি, দিস ইজ প্রোটোটাইপ। আসল বিল্ডিং তো অনেক পরে হবে, বা হলেও আদৌ হবে কিনা হলেও 15-20 বছর পর হবে। এইটা একটা প্রোটোটাইপ। তারপরে আমরা ধরো, হ্যাঁ রকেট চাঁদে পাঠালে আমরা সেটা মেমোরিতে রাখার জন্য প্রোটোটাইপ তৈরি করতে পারি। তারপরে আমরা যে ব্রিজ গুলো তৈরি করি, সেগুলো হয়তো একটা আহ, একটা সিগনিফিকেন্স ক্যারি করে, তো সেগুলোকে রিমেম্বার করার জন্য we can create some smaller bridges, toy bridges, which will act as a prototype. So these are not actual system, but a replica of the actual system. সেই রকমই ফাংশনের প্রোটোটাইপ হচ্ছে ফাংশনটা না, ফাংশনটা দেখতে কেমন, দ্যাটস ইট। তাহলে প্রোটোটাইপ কি হবে দেখো, তার মানে ফাংশনের হেডারটা এইটুকু, ফাংশনের নামটা থাকবে, তাহলে ফাংশনের নাম থাকবে, সে কি ধরনের ডেটা রিটার্ন করে সেটা থাকবে, আর ব্রেকেটে প্যারামিটার গুলো থাকবে। তারপরে তুমি সেমিকোলন দিয়ে দিয়েছো, শেষ। তারপরে ফাংশনটা এটা না, কিন্তু ফাংশনটা দেখতে কেমন এটা বুঝিয়ে দিল। এটা হচ্ছে ফাংশনের প্রোটোটাইপ। এইটা যদি প্রোগ্রামের শুরুতে সবগুলো ফাংশনের জন্য লিখো, তাহলে আর তোমার অর্ডার মেনে চলতে হবে না, তুমি তারপরে যে কোনো অর্ডারে লিখলে হবে। কেন? কারণ তখন প্রোগ্রাম বা সি কম্পাইলার করবে কি, ওই যে প্রোটোটাইপ থেকে মিলানোর চেষ্টা করবে, যে ও ফাংশনটা তো দেখতে এরকম, কিরকম আমি তো বুঝে গেছি, উপরে তো লেখা আছে, অ্যাকচুয়াল ফাংশন হয়তো নিচে আছে, কিন্তু সে প্রোটোটাইপের সাথে মেলানোর চেষ্টা। তাহলে জাস্ট ফাংশনের হেডার উইদাউট দ্য বডি, আমরা প্রোটোটাইপ লিখি। দেখো, এই যে লাইক ফাংশনটা যদি প্রোটোটাইপ লিখতে চাও, দেন হোয়াট ইউ উইল ডু, ইউ উইল টেক দ্য হেডার অনলি, এতটুকু, তার বডি তো এটা, বডিটা নেওয়া যাবে না, এতটুকু নিয়ে একটা সেমিকোলন দিয়ে দিবে, তাহলে এরকম। তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়াল ফাংশন, আর এটা হচ্ছে প্রোটোটাইপ, পি, এটা অ্যাকচুয়াল ফাংশন। তারপর দেখো পাশে, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ফাংশন, আর এটা হচ্ছে প্রোটোটাইপ। তারপরে আরো আছে, এই যে ম্যাক্স এর প্রোটোটাইপ যদি নাও, তাহলে আমরা জাস্ট দেখো, ফাংশনের নাম, প্যারামিটার, সামনে রিটার্ন টাইপ, সেমিকোলন দিয়ে দিলাম, ফাংশনটা কিন্তু পরে। তাহলে এখানে আমাদের উপরে এগুলো হচ্ছে প্রোটোটাইপ, এইটা প্রোটোটাইপ, আর অ্যাকচুয়াল ফাংশন এটা। এখন দেখো, এই যে মেইন, বা মেইন কিন্তু একে কল করছে, এ কিন্তু নিচে, অর্ডার ইভেন এও কিন্তু নিচে, লাইক উপরে।
প্রোটোটাইপ ডিক্লেয়ার করার পরে অর্ডার মেনে চলেছে, আর এরা কিন্তু অর্ডার মেনে চলে না। দিস ইজ ওকে। কেন? কারণ সি কম্পাইলার এখন করবে কি, নিচের দিকে তাকাবে না, সে উপরে তো প্রোটোটাইপ পেয়েছে এটার সাথে মিলানোর চেষ্টা করবে, যে দেখি তো এটা ঠিক মতো কল করেছে কিনা, এটার সাথে মেলানোর চেষ্টা করবে। মিলাতে গিয়ে দেখো ভুল পাবে, এবং ভুল পেলে এখানে আটকে দিবে যে তুমি যা প্রোটোটাইপ যা বলছো সেটার সাথে মিলে নাই। যেমন এখানে দেখো মিলে নাই, কিন্তু আমরা অর্ডার ইভেন্ট ফাংশন লিখেছি, একটা প্যারামিটার থাকার কথা, এইটার প্যারামিটার থাকা মানে এখানে ভ্যালু দিতে হবে, 3 4 কিছু একটা দিতে হবে। এই যেমন এই যে দেখো ম্যাক্স এর ভ্যালু দিয়েছি আমরা, এখানে দুটো ভ্যারিয়েবল ছিল, আমরা ভ্যালু দিয়েছি কিন্তু। তো এই কলিংটা ঠিক আছে, এই কলিংটা তো ঠিক নাই, সাথে সাথে যে ধরে বসবে। এই ম্যাচিংটা কোথায় করতেছে? উপরেরটার সাথে, নিচের সাথে না কিন্তু, কারণ নিচেরটা আর উপরেরটা একই জিনিস, এটারই হেডার ওখানে বসানো আছে, তো সেটু উপরের সাথে কম্পেয়ার করলেই হবে। তাহলে এরকম যদি তোমার 100টা ফাংশন থাকে, তুমি ফাংশন নিচে লেখো অসুবিধা নেই, কিন্তু 100 লাইন এরকম প্রোটোটাইপ, প্রত্যেকটা ফাংশনের প্রোটোটাইপ লিখি, তাহলে কিন্তু হবে। তারপর আর অর্ডার মেনে চলবে, কে কাকে কল করতেছে, কখন কল করতেছে, কিছু যায় আসে না। তাহলে এই হচ্ছে প্রোটোটাইপ, বুঝলা তো? এটা মাথায় রাখতে হবে, প্রোটোটাইপ ভেরি ইম্পর্টেন্ট। এবার আসি আমরা হেডার ফাইল ব্যাপারটা কি। দেখো আমরা যে লাইব্রেরি ফাংশন ব্যবহার করি, যেমন ধরো প্রিন্টএফ, স্ক্যানএফ, পাও ফাংশন, এগুলো কিন্তু আমরা ব্যবহার করে ফেলছি, কিন্তু কোনো প্রোটোটাইপ দেইনি। দিয়েছি কি? আমরা কোথাও কিন্তু কোনো প্রোটোটাইপ দেইনি। আচ্ছা, এদের যদি প্রোটোটাইপ দিতে বলে, আমরা কিন্তু দিতে পারবো না। যেমন এখানে দেখো আমরা একটা কাজ করেছি, কিন্তু এই যে খেয়াল করো, হ্যাঁ আমরা এইখানে লক্ষ্য করে দেখো যে আমরা এখানে প্রিন্টএফ ব্যবহার করেছি, কিন্তু প্রিন্টএফ এর কোনো প্রোটোটাইপ নাই। প্রিন্টএফ ফাংশন নিচে তো নাই, উপরেও নাই, প্রোটোটাইপও নাই। তাহলে এটা কিভাবে কাজ করবে? আচ্ছা, এর জন্য প্রোটোটাইপ দিতে হবে, কিন্তু প্রোটোটাইপ আমরা দিব কিভাবে? আমরা তো এই ফাংশন লিখি নাই, আমরা তো জানি না এটা দেখতে কেমন। এগুলো লাইব্রেরি ফাংশন, তাহলে সি করেছে কি, লাইব্রেরি ফাংশনের জন্য প্রোটোটাইপ সে নিজেই প্রোভাইড করেছে। লাইব্রেরি ফাংশন যেহেতু সি প্রোভাইড করেছে, এর প্রোটোটাইপ সি প্রোভাইড। তোমার কাজ হচ্ছে ওই প্রোটোটাইপ গুলো উপরে বসিয়ে দেওয়া। এখন সে প্রোটোটাইপ কোথায় প্রোভাইড করেছে সেটা আমরা একটু জানি। সেটা হচ্ছে কিছু নির্দিষ্ট ফাইলে সে প্রোটোটাইপ গুলো লিখে রাখছে, এবং সি একটু বুদ্ধিমান, সে করেছে কি, একই রকম পারপাসে যে সমস্ত লাইব্রেরি ফাংশন তাদেরকে একটা, তাদের প্রোটোটাইপ একটা ফাইলে রেখেছে। যেমন ইনপুট আউটপুট রিলেটেড প্রিন্টএফ, স্ক্যানএফ, এদের প্রোটোটাইপ একটা ফাইলে। ম্যাথমেটিক্যাল ফাংশন যেমন আছে, যেমন পাও ফাংশন বা কসেক্স, সাইনেক্স, এগুলোর প্রোটোটাইপ আবার আরেকটা ফাইলে। স্ট্রিং এর লাইব্রেরি ফাংশন আমরা শিখেছিলাম, মনে আছে কিনা? স্ট্রিং এর লাইব্রেরি ফাংশন গুলোর জন্য আবার আরেকটা প্রোটোটাইপ, প্রোটোটাইপ রাখার জন্য আরেকটা ফাইল তৈরি করেছে। এগুলো কি আমরা দেখি যে, যেমন ম্যাথ ডট এইচ, এই ফাইলটার মধ্যে ম্যাথমেটিক্যাল যে ফাংশন গুলো আছে, এই যে সাইন কস ট্যান, এদের সবার প্রোটোটাইপ আছে, এক লাইন করে প্রোটোটাইপ আছে, ফাংশন গুলো কিন্তু নাই, ফাংশন গুলোর প্রোটোটাইপ আছে। আবার প্রিন্টএফ, স্ক্যানএফ, এগুলো কিন্তু ইনপুট আউটপুট, এদের প্রোটোটাইপ গুলো এই ফাইলে লেখা আছে, stdio.h, এটা খুলে তুমি দেখতে পারো প্রোটোটাইপ। আর স্ট্রিং রিলেটেড এদের প্রোটোটাইপ এই স্ট্রিং ডট এইচ, এই ফাইলটার মধ্যে আছে। এখন তোমার কাজ হচ্ছে যে, যেহেতু তুমি প্রোটোটাইপ জানো না, তুমি লিখেও লিখতে পারবে না, তোমার কাজ হচ্ছে এই প্রোটোটাইপ গুলো যে ফাইলে আছে এটা তোমার প্রোগ্রামে জুড়ে দেওয়া। তাহলে সেই জুড়ে দেওয়ার জন্য তোমাকে কি করতে হবে? সেটা হচ্ছে ইনক্লুড করতে হবে, হ্যাশ ইনক্লুড। তার মানে তুমি বলছো যে আমার প্রোগ্রামের সাথে জুড়ে দাও, কি জুড়ে দিবা? এই ফাইলটা জুড়ে দাও, ম্যাথ ডট এইচ, ব্রেকেটের মধ্যে বলে দিতে হবে। আবার তুমি বললা ইনক্লুড stdio.h, তাহলে এই ফাংশন গুলোর, এই লাইব্রেরি ফাংশন গুলোর প্রোটোটাইপ তোমার প্রোগ্রামে ঢুকে যাবে। আচ্ছা, তাহলে প্রোটোটাইপ কোথায় দিতে হয় আমরা একটু আগে শিখেছি, সবার উপরে। এই কারণে ইনক্লুডটা সবার উপরে দিতে হয়, তাহলে শুরুতেই পেয়ে যাবে প্রোটোটাইপ গুলো, আমার কাজ হবে। যেহেতু শুরুতে দেয়া হয়, সেই জন্য এই ফাইলগুলোকে, যেগুলোর মধ্যে প্রোটোটাইপ গুলো আছে, এই যে ডট এইচ এক্সটেনশন, এই এইচ স্ট্যান্ডস ফর হেডার ফাইল, যে এই ফাইলগুলোকে হেডে বসাতে হয়, টেইলে না, হেডের মধ্যে তুমি বসিয়ে দেবে।
হ্যাঁ, এই কারণে এগুলোকে ডট এইচ এক্সটেনশন দেওয়া হচ্ছে। তাহলে এখন বুঝলা যে আমরা কেন ইনক্লুড করে আসছি এতদিন, আর এই যাকে ইনক্লুড করেছি তার ভেতরে কি থাকে। তাহলে তোমার একটা প্রশ্ন আসতে পারে যে হেডার ফাইল কি জিনিস, হেডার ফাইলের ভেতরে কি থাকে। অনেকেই ভুল করে লিখে হেডার ফাইলের ভিতরে লাইব্রেরি ফাংশন থাকে। আসলে ভুল। হেডার ফাইলের ভিতরে কোনো লাইব্রেরি ফাংশন থাকে না। হেডার ফাইলের ভিতরে লাইব্রেরি ফাংশনের প্রোটোটাইপ থাকে। লাইব্রেরি ফাংশন গুলো দেখতে কেমন সেটা থাকে, লাইব্রেরি ফাংশন কিন্তু থাকে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। ওকে, তাহলে আমরা মোটামুটি শেষ করেছি। এইবার আমাদের বাকি সময় ধরে আমাদের যেটা করতে হবে, আমরা কিছু এক্সাম্পল ফাংশন করব যেন তোমাদের ল্যাবে সুবিধা হয়। যখনই তুমি ফাংশন লিখবা, প্রথম যে চিন্তা করতে হবে, একটা ছবি মাথায় রাখবা, এরকম একটা বক্স। তাহলে একটা বক্স, বক্সটা হচ্ছে তোমার ফাংশন। এর কিছু প্যারামিটার থাকে, প্যারামিটার 1, প্যারামিটার 2, প্যারামিটার 3, এরকম অনেকগুলো প্যারামিটার। সে কি করবে, প্যারামিটারের মাধ্যমে ভ্যালু রিসিভ করবে। যে ভ্যালুর উপরে সে কাজ করতে চায় সেটা রিসিভ করার পরে সে আলটিমেটলি কি করবে, এই প্যারামিটার গুলোর উপরে কাজ করে সে একটা রেজাল্ট তৈরি করবে। রেজাল্টটা আলটিমেটলি সে আমাদেরকে রিটার্ন করবে, ফেরত পাঠাবে। তাহলে রেজাল্ট রিটার্ন হলো, এটা হচ্ছে রেজাল্ট। এইটা মাথায় রাখবা। তাহলে প্যারামিটার গুলো আগে ঠিক মতো দিবা, রেজাল্ট কি হবে এটা চিন্তা করবা, রেজাল্টের ডেটা টাইপ ফাংশনের সামনে দিতে হবে, দেন ফাংশনটার লজিক লিখতে হবে, লাস্টে রিটার্ন করলাম। আর ফাংশনটা দেখতে কেমন হবে তার জন্য তো আমরা সিগনেচার, ফাংশনের সিগনেচার কেমন এটা তো আমরা জানি যে ফাংশন দেখতে কেমন। ফাংশনের নাম থাকে, ব্রেকেটে প্যারামিটার গুলো দিতে হবে, রিটার্ন টাইপ দিতে হবে, এবং সেকেন্ড ব্রেকেটের ভিতরে ফাংশনের লজিকটা থাকে। এই দুটো ছবি ভেরি ইম্পর্টেন্ট, ফাংশন লিখার আগেই এই দুটোকে তোমরা একটু মাথায় আনার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে আমরা এখন বেশ কিছু প্রবলেম আমরা সলভ করবো। ঠিক আছে, তাহলে বেশ কিছু প্রবলেম সলভ করবো এবং হয়তো আমরা লাইভও দেখতে পারি, তাহলে সুবিধা হবে। আচ্ছা, প্রথম প্রবলেম, write down a function that will take a year as a parameter and will return number of days in that year. তাহলে আমাকে একটা ফাংশন লিখতে বলছে, এই ফাংশনটার কাজ হবে একটা বছরে কত দিন আছে এটা বলে দেওয়া। তাহলে নাম্বার অফ ডেজ ইন এ ইয়ার। আচ্ছা ঠিক আছে, আমরা পাওয়ার পয়েন্টে গিয়ে, তো প্রথম কাজ হচ্ছে যে ফাংশনটা প্যারামিটার কি হবে বলে দিচ্ছি। দেখো, টেক এ ইয়ার অ্যাজ প্যারামিটার, সাল, তাকে আমরা 2000 সাল পাঠাবো, সে বলবে লিপিয়ার। তাকে আমরা 1991 সাল পাঠাবো, সে বলবে লিপিয়ার না। তবে লিপিয়ার এক্স্যাক্টলি চায় নাই, আমাদেরকে বলছে উইল রিটার্ন নাম্বার অফ ডেজ ইন দ্যাট ইয়ার। তাহলে আমাকে যদি 2000 সাল পাঠায়, 2000 সাল তো লিপিয়ার, তাহলে আমি বলবো যে এখানে 366 দিন আছে। আমাকে যদি 1991 পাঠায়, আমি বলবো যে 1991 তো লিপিয়ার না, তাহলে এটাতে আমি ফেরত পাঠাবো 365। 2025 যদি পাঠায় তাহলে আমরা ফেরত পাঠাবো 365। 2024 পাঠালে 366 পাঠাবো। এবার বলছে যে মেইন ফাংশনে ইউজার ইনপুট নিতে হবে, নিয়ে এই ফাংশনের সাহায্যে আমাকে দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে এই ফাংশনের কে ব্যবহার করে ওই সালে ওই বছরে কতদিন আছে বের করতে হবে। আর 2 নাম্বার হচ্ছে, আমি তো কতদিন আছে পেয়ে গেলাম, এটা থেকে আমি ডিসিশন নিব যে এই সালটা লিপিয়ার নাকি লিপিয়ার না। যদি ফাংশন রিটার্ন করে 366, তাহলে আমি বলবো এটা লিপিয়ার। আর যদি ফাংশন রিটার্ন করে 365, তাহলে আমি বলবো এটা লিপিয়ার না। তাহলেই হচ্ছে, এটা হচ্ছে আমাদের প্রবলেম। তাহলে আমরা ডায়াগ্রামটা আগে চিন্তা করি, সলিউশন ডায়াগ্রাম।
এই হচ্ছে আমার ফাংশন, এটার নাম দিলাম ধরো নাম্বার অফ ডেইজ। এটার ইনপুট আসবে ইয়ার, আউটপুট হচ্ছে ডেইজ, কতদিন। ফাংশনটা দেখতে কেমন হবে? এই হচ্ছে সিগনেচার। তাহলে ফাংশনের নামটা তো পেয়ে গেলাম, নাম্বার অফ ডেইজ। প্যারামিটার কি হবে? প্যারামিটার একটাই, ইয়ার। এবং এই প্যারামিটারটা কি ধরনের হবে? ইন্টিজার, ফ্লোট, নাকি ডাবল, না ক্যারেক্টার? কি মনে হয় তোমাদের? সাল তো কখনো ভগ্নাংশ হয় না, ফ্র্যাকশন হয় না, কাজে এটা ইন্টিজারই হইতে হবে। আচ্ছা, সে ডেইজ রিটার্ন করবে, তাহলে রিটার্ন টাইপ কি হবে? রিটার্ন টাইপও ইন্টিজার, কারণ নাম্বার অফ ডেইজ তো ইন্টিজার, 365 অথবা 300। ভিতরে আমরা লজিকটা ইমপ্লিমেন্ট করি। তাহলে এইটা আমরা একটু দেখি এখন, প্রোগ্রামটা আমরা করি। ওকে, তাহলে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছিলাম, তাহলে আমরা একটা ইনক্লুডও করি, ইনক্লুড stdio.h। এরপরে আমরা মেইনে আমরা ভয়েড মেইন দিতে পারি, কারণ আমরা কিছু রিটার্ন করবো না। এবং এখানে ভয়েড বলতে পারি, অসুবিধা নেই। শাল ইনপুট নিতে বলছে। আচ্ছা, মেইনের আগে আমরা ফাংশনটাকে লিখি, পরে একে কিভাবে ব্যবহার করবো সেটা দেখি। ফাংশনটার নাম হচ্ছে নাম্বার অফ ডেজ। নাম্বার অফ ডেজ এই নাম দিলা। এর প্যারামিটার হচ্ছে সাল, ওয়াই। আর সে রিটার্ন করবে কত দিন আছে, সেটা ইন্টিজার। এই হচ্ছে ফাংশনটা। তাহলে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করো। এর ভেতরে লজিক দেখো, ফাংশনটা লিখার আগে তোমাকে অবশ্যই মাথায় নিয়ে আসতে হবে যে ফাংশনটার নাম কি হবে, এর রিটার্ন টাইপ কি হবে, এবং এর প্যারামিটার কি হবে। তাহলে আমরা তিনটা জিনিস এখানে চিন্তা করলাম: নাম্বার অফ ডেজ, প্যারামিটার, হচ্ছে রিটার্ন টাইপ। এবার ইয়ার, একে কল করতে হবে কিভাবে? কল করার সময় আমাদের যেটা করতে হবে, নাম্বার অফ ডেজ, এটা কল করার সময় আমরা ধরো আজ এই বছরটা দিলাম 2025 দিয়ে কল। কল করার পরে সেটার উপরে কাজ করবে, করে আমাকে বলবে যে এটার মধ্যে আমাদের আছে 366 দিন। তাহলে আমরা কত দিন আছে এটা একটা ডি ভ্যারিয়েবলে রাখি। তারপর আমরা প্রিন্ট করে ফেলবো যে প্রিন্টএফ নাম্বার অফ ডেজ ইন ইয়ার। তাহলে কোন সাল আর সেখানে কত দিন আছে। তাহলে আমরা দুইটাই প্রিন্ট করি, এক হচ্ছে সাল, সাল হচ্ছে আমাদের এখানে 2025। আর হচ্ছে এর মধ্যে কয় দিন আছে, এটা আমরা ডি এর মধ্যে রেখেছি। দ্যাটস ইট। এখন দেখো এটা কাজ করবে, কিন্তু যদি লজিক ইমপ্লিমেন্ট করি না উল্টা পাল্টা দেখাবে। আমরা একটু রান করে দেখি কি দেখ। দেখো, নাম্বার অফ ডেজ ইন ইয়ার 1 ইজ 0। পার্সেন্ট দিলাম কেন? আচ্ছা, আবার দেখো কি আসতেছে, নাম্বার অফ ডেজ ইন ইয়ার 2025 ইজ 1। উল্টা পাল্টা দেখাচ্ছে, কারণ আমরা আসলে কাজ তো করি নাই। কাজ লজিকটা করতে হবে কোথায়? এই জায়গাটাতে, দিস ইজ ইম্পর্টেন্ট। এখানে আমি সাল পেয়ে গেছি, তাহলে আমি রেজাল্ট তৈরি করার জন্য একটা ভ্যারিয়েবল নিলাম আর। এবার প্রথমে চেক করি যে ইয়ারটা, ইয়ার মড, মড করি, ইয়ার মড 400 জিরো কিনা, অর্থাৎ 400 দিয়ে যায় কিনা। 400 দিয়ে গেলে আমরা জানি এটা লিপ ইয়ার, তাহলে 366 দিন, 366
else if y mod 100 400 দিয়ে যায় না কিন্তু 100 দিয়ে যায়, তাহলে তো লিপিয়ার হওয়ার সম্ভাবনা নাই। 365 400 দিয়েও যায় না, 100 দিয়েও যায় না, তাহলে এবার দেখি আমরা সর্বশেষ চেষ্টা 4 দিয়ে যায় কিনা। 4 দিয়ে যদি যায় তাহলে তো এটা ঠিক আছে, এটা লিপিয়ার। কোনোটা দিয়েই যায় না, উপরে 400 দিয়েও যায় না, 100 দিয়েও যায় না, 4 দিয়ে যায় না, ও তাহলে তো এটা লিপিয়ার হবে। তাহলে নাম রেজাল্ট হচ্ছে 365। যেভাবে ক্যালকুলেশন করি লাস্টে আমাকে ফেরত না পাঠালে ও কিন্তু আটকে যাবে, ওখানে থেকে যাবে। তাহলে আর কে আমরা ফেরত পাঠিয়ে দিলাম, রিটার্ন। এখন দেখো, এখন কিন্তু রান করলে ঠিক মতো হবে। নাম্বার অফ ডেইজ ইন ইয়ার 2025 ইজ 365। এখন কিন্তু ঠিক হবে। তাহলে এইটা আমরা যখন পেলাম, প্রথম কাজ হচ্ছে আমাদেরকে কিন্তু বলেছে যে ইনপুট নিতে হবে। হ্যাঁ। ও, number of days in your main function take user input for year and use this function to print number of days আর লিপ ইয়ার কিনা। তাহলে আমরা এই দুটো কাজ করি, এখন দুটো কাজ বাকি আছে। ইনপুট নিতে হবে, তাহলে ইনপুট নেই। ইন্ট এক্স, ইউজারকে বলি যে হুইচ ইয়ার, সে আমাকে বলুক। স্ক্যান করে নিলাম এবং ওইটাই এখানে বসিয়ে দিলাম। তাহলে ইয়ারটা চলে আসছে, ইয়ারটা আমার ওয়াই এর মধ্যে আছে, তাহলে ওয়াই বসিয়ে দিলাম। এখন আমরা রান করি। স্ক্যান এফ, ওয়াই তো না, আমাদের ছিল এখানে এক্স, আর এখানে এক্স, এখানেও ছিল এক্স। ওকে, আমরা এখন রান করলে রান করবে। হুইচ ইয়ার, সে অপেক্ষা করতেছে। আমরা বললাম 2000 সাল। নাম্বার অফ ডেজ ইন ইয়ার 2000 ইজ 366। আচ্ছা, এটা যে লিপ ইয়ার, এই মেসেজটাও দিতে বলছে। তাহলে সেটার জন্য আমরা কি করব? ইফ ডি ইকুয়াল টু 366, তাহলে আমরা বলবো যে ইয়েস, লিপ ইয়ার। এটা স্ল্যাশ এন দিয়ে নেই। এলস নট এ লিপ ইয়ার, তাহলে হুইচ ইয়ার? 2000। নাম্বার অফ ডেজ ইন ইয়ার 2000 ইজ 366, লিপ ইয়ার। আমরা আবার দেই, আমরা 2025 দেই। 2025 তো লিপ ইয়ার না, তাহলে নাম্বার অফ ডেজ ইন ইয়ার 2025 ইজ 365, নট এ লিপ ইয়ার। নট এ লিপ ইয়ারের সামনে আবার স্ল্যাশ এন দেই নাই, আমরা একটু স্ল্যাশ এন দিয়ে নেই, তাহলে সুন্দর হবে। আবার রান করি যে 2025, নাম্বার অফ ডেজ ইন 2025 ইজ 365, নট এ লিপ। ওকে, তাহলে এই প্রবলেমটা আমরা সলভ করলাম। এবার আমরা পরেরটায় যাই।
Write down a function that will take a number n as a parameter and return nth Fibonacci. In your main function, take a number n as input and use this function to show nth Fibonacci. তোমাদের তো ফিবোনাসি নাম্বার বোধহয় আলাপ করেছিলাম ক্লাসে, মনে আছে কি তোমাদের নাকি? No, sir. থিওরি ক্লাসে আলাপ করিনি কখনো ফিবোনাসি নাম্বার? ও আচ্ছা, তাহলে সো দিস ইজ দ্য টাইম আমরা একটু ফিবোনাসি নাম্বারটা আলাপ করি, তারপরে আবার এখানে আসি। কি করতে হবে সেটা পরে, আগে আমাদের কাজ হচ্ছে যে ফিবোনাসি সিরিজটা বোঝা, আগে বুঝে নেই আমরা। ওকে, তাহলে আমরা হোয়াট ইজ ফিবোনাসি সিরিজ একটু বুঝি। দেখো, ফিবোনাসি সিরিজ ইট ওয়াজ নেইমড আফটার দি ফেমাস ম্যাথমেটিশিয়ান ফিবোনাসি বা ফিবোনাক্কি নামেও পরিচিত। ফিবোনাসি সে ইটালিয়ান ছিল। আচ্ছা, নর্মালি আমরা জানি যে আমাদের সংখ্যাগুলোর মধ্যে কি হয়, একের পরে দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে চার, এরকম আসে। ফিবোনাসি একদিন সকালে চিন্তা করলো যে একের পরে কি এক আসতেই হবে, এমন কোনো কথা আছে? তা তো না। আমরা চাইলে অন্য কিছু আনতে পারি, তাই? অর্থাৎ আমরা এরকম করি না কেন যে একের পরে এক আবার আসবে, তারপরে দুই, তারপরে তিন, তারপরে পাঁচ, এই সিকোয়েন্সে যাবে। তাহলে এটা মানুষ বুঝবে কিভাবে যে কোনটার পরে কোনটা? সেটার জন্য বললো যে ডিসিশনটা এরকম খুব সোজা, একের পরে এক আসবে, এটা ফিক্সড। একের পরে দুই আসবে না, একের পরে এক আরেকবার আসবে। নেক্সট যে সংখ্যাটা হবে সেটা এই দুইটার যোগফল, 1+1 করলে 2 আসে। এরপরে এই সংখ্যাটা হচ্ছে ইমিডিয়েট আগের দুইটার যোগফল। তাহলে এই সংখ্যাটা 3 কেন? কারণ এটা এইটা এবং তারও আগেরটার যোগফল। এটা 13 কেন? কারণ এটা এইটা এবং তারও আগেরটার যোগফল। 8×5=13। এখন আমার কাজ কি? আমাদের কাজ হচ্ছে যে এভাবে যদি আমি আগাতে থাকি, তাহলে তো আমি একটা সিরিজ পাবো যে এটার পরে এটা, এটার পরে এটা। এই সিরিজের নাম্বার গুলো কোনটা কত নাম্বার আমরা যদি নাম্বারিং করি, দেখো এটা প্রথম নাম্বার, এটা 2 নাম্বার, এটা থার্ড নাম্বার, এটা ফোর্থ, এটা ফিফথ, এটা সিক্স, এভাবে যাচ্ছে, 7, 8, 9। তাহলে তোমাকে বললো এই সিরিজের 8th নাম্বারটা কত, তোমার অ্যান্সার হবে 21। এই সিরিজের 4th নাম্বারটা কত, তোমার অ্যান্সার হবে 3। প্রথম নাম্বারটা কত, 1। দ্বিতীয় নাম্বারটা কত, 1। এটা আমাকে বলতো। আচ্ছা, এই সিরিজের বিশেষত্ব কি? দেখো, বিজ্ঞানীরা অনেক জায়গায় এই সিরিজটা খুঁজে পেয়েছে। সিরিজটা খুঁজে পেয়েছে বলতে, এই সিরিজের একটা বৈশিষ্ট্য হচ্ছে পাশাপাশি দুটো সংখ্যার রেশিও মোটামুটি সেম থাকে। যেমন কেউ যদি 13কে 8 দিয়ে ভাগ করে, তাহলে যেটা পাবে, 34কে 21 দিয়ে ভাগ করলে ওই কি পাবে, কাছাকাছি পাবে। যেটা হচ্ছে 1.6162 সামথিং। এই যে অনুপাতটা, এই রেশিওটাকে বলা হয় গোল্ডেন রেশিও। ফিবোনাচি ছোট সংখ্যার ক্ষেত্রে হবে না, বড় সংখ্যার ক্ষেত্রে ফিবোনাচি সিরিজের পাশাপাশি দুটো সংখ্যার অনুপাত একটা ধ্রুব রাশি, একটা কনস্ট্যান্ট। দিস ইজ নোন অ্যাজ গোল্ডেন রেশিও। আচ্ছা, গোল্ডেন রেশিও কোথায় আছে দেখো, অনেক জায়গাতেই কিন্তু গোল্ডেন রেশিও আছে। যেমন আমরা যদি চিন্তা করি যে ক্যাকটাসের যে বিন্যাস, এখানে দেখো
ভেতরে আছে একটা, তারপরে তার বাইরে একটা, এই সার্কুলার স্পাইরাল হয়ে বের হয়ে আসছে। অর্থাৎ যত জায়গায় স্পাইরাল পাওয়া সবগুলোতে কিন্তু ফিবোনাচি সিরিজ আছে। যেমন সূর্যমুখী ফুল, তার ভেতরের বিন্যাস কিন্তু স্পাইরাল। তারপরে শামুকের যে শেল থাকে এটা কিন্তু স্পাইরাল। ঘূর্ণিঝড় যে হয়, টাইফয়েড কি হচ্ছে, টাইফুন, হ্যাঁ, এগুলো কিন্তু সাইক্লোন বলে, এগুলো কিন্তু একটা সার্কুলার ওয়েতে আগে। তো এই বিভিন্ন জায়গায়, প্রকৃতিতে বিভিন্ন জায়গায় এই ফিবোনাচি সিরিজ সবাই খুঁজে পেয়েছে। ইভেন রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্পের মাথার মধ্যেও নাকি ফিবোনাচি সিরিজ পেয়েছে। অনেকে যোগ করে থাকে যে তার কান থেকে শুরু করে একটা স্পাইরাল তৈরি হয়েছে, তার মাথাটা ওভাবে ডিজাইন। এনিওয়ে, আমরা অবশ্যই দেখিনি। তো আমাদের কাজ খুব সিম্পল, যে এই সিরিজের তম সংখ্যা কোনটা এটা বলে দিই। মনে করো আমাকে দিল 5, তাহলে পঞ্চম সংখ্যা কোনটা। আমরা একটু দেখি এটা কিভাবে সলভ করবো। তাহলে আমরা চাচ্ছি কি, সেটাও একটু বলে নেই, তারপরে আমরা আগাই। তাহলে এই হচ্ছে সিরিজটা, 1 1 2 3 5। তাহলে এটার প্রথম সংখ্যা 1, দ্বিতীয় সংখ্যা 1, তৃতীয় সংখ্যা 2, চতুর্থ পঞ্চম হয়ে যাচ্ছে। আমাকে বলছে রাইট ডাউন এ ফাংশন দ্যাট উইল প্রিন্ট nth ফিবোনাচি নাম্বার where n will be parameter to the function। একটা ফাংশন লিখতে বলছে, তাকে আমরা n এর মান পাঠাবো, সে আমাকে বলতে দেবে যে অততম ফিবোনাচি নাম্বারটা কত। যেমন আমি যদি তাকে 6 পাঠাই, সে বলবে ষষ্ঠ ফিবোনাচি নাম্বার হচ্ছে 8। আমি যদি 9 পাঠাই, তাহলে সে বলবে নবম ফিবোনাচি নাম্বার হচ্ছে 34। 10 পাঠালে বলবে দশম ফিবোনাচি নাম্বার হচ্ছে 55। এইভাবে যাবে। তাহলে n equal to 4, ফাংশন রিটার্ন করবে 3, ও 4 এর জন্য 3 রিটার্ন করবে। n equal to 7, 7 এর জন্য 13 রিটার্ন। আচ্ছা, এটা কিভাবে করা যায়? সিম্পল। আমরা যেভাবে বলছি যে কোন একটা সংখ্যা তার আগের দুইটার যোগফল, একটু আগেই তো তোমাদেরকে বললাম যে এই সিরিজের বৈশিষ্ট্যটাই এটা। অর্থাৎ এই সিরিজের এই সংখ্যাটা বের করতে হলে তার আগের দুইটাকে যোগ করতে হবে। এখন এটা মনে করো প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, এটা তৃতীয় সংখ্যা, চতুর্থ সংখ্যা, পঞ্চম সংখ্যা। এখন তোমাকে বললো n এর মান 6, তার মানে ষষ্ঠ সংখ্যাটা কত এটা বলতে হবে। ষষ্ঠ সংখ্যা তো 8। এখন একবারে তো ষষ্ঠ সংখ্যা বের করা যাচ্ছে না, ষষ্ঠ সংখ্যা বের করতে হলে আমার পঞ্চম আর চতুর্থ জানতে হচ্ছে। পঞ্চম জানতে হলে তার আগের দুটাকে জানতে হচ্ছে, চতুর্থ জানতে হলে তার আগের দুটা, তাহলে তো একটু মুশকিল হয়ে যাচ্ছে। তাহলে একটা কাজ করি, আমরা সামনের দিকে যাই। অর্থাৎ আমি একটা একটা করে জেনারেট করে করে যাই। এটা ধরলাম প্রথম P1, এটা ধরলাম P2। অর্থাৎ ফরওয়ার্ড মুভমেন্ট, কারণ আমি জানি যে দুইটা জানলে থার্ডটা বের করা যায়, তো প্রথম দুইটা তো আমরা জানি। তাহলে সেখান থেকে আগে থার্ডটা বের করি, আস্তে আস্তে আগাই। এই দুইটা জানি 1 আর 1 হবে, এটা ফিক্সড। তাহলে এই দুটোকে যোগ করে আমরা নেক্সটটা বের করলাম, নেক্সট। তাহলে P1 ইকুয়াল, এরপরেরটা বের করতে হলে এই দুটাকে যোগ করতে হবে, তাহলে নেক্সট এর পরেরটা নেক্সট নেক্সট, এর পরেরটা হচ্ছে তারও পরে, তাহলে নেক্সট নেক্সট নেক্সট। এইভাবে কিন্তু একের পর এক তৈরি করতে পারবো। তাহলে আমরা কি করলাম, প্রথমে P1 ইকুয়াল টু P2 ইকুয়াল টু 1, মানে P1 আর P2 দুজনই সমান এবং দুজনের ভ্যালু 1। এবার নেক্সট হবে P1 প্লাস P2। তাহলে এই দুটাকে যোগ করে P1 আর P2, অর্থাৎ এই দুটাকে যোগ করলাম আমরা, করে এইটা নেক্সটটা বের করলাম এই সমীকরণের মাধ্যমে। এরপর আমরা যখন নেক্সট নেক্সট বের করব, তখন আমার যোগ করতে হবে P2 আর নেক্সট। তাহলে এইটা বের হয়ে গেল। এরপরে কি করতে হবে, নেক্সট 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 বের করতে গেলে আমাকে আগের দুইটা, ইমিডিয়েট আগের দুইটা নেক্সট আর নেক্সট নেক্সট, এই দুটো যোগ করতে হবে। সমীকরণ হবে নেক্সট 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 ইকুয়াল টু নেক্সট নেক্সট প্লাস নেক্সট। ভেরি কমপ্লিকেটেড, কিন্তু এভাবে আমি কত দূর যাব আমার তো আগে থেকে জানা নাই। তাহলে আমি কতগুলো ভ্যারিয়েবল নিয়ে আগাবো স্যার একটা এভাবে। লুপে ঢুকে দিলে হয় না? সেটাই, মানে এখানে বোঝা যাচ্ছে যে আমি অসংখ্য ভ্যারিয়েবল তৈরি করতেছি, যেটা আসলে ফিজিবল না, স্কেলেবল না। আমার অন্যভাবে চিন্তা করতে হবে। আচ্ছা, চিন্তাটা কিভাবে করব সেটা আমরা একটু দেখি। আমরা করব কি,
প্রথমেই P1 আর P2, আচ্ছা আমরা এভাবে কাজটা করি। আমরা আগের মতো P1 ইকুয়াল টু 1 আর P2 ইকুয়াল টু 1 এটা থাকুক। আমরা করব কি, নেক্সট বের করব এই দুইটাকে যোগ করে P1 প্লাস P2, অর্থাৎ আমরা এইখানে আছি, এই দুইটাকে যোগ করে এইটা তৈরি করলাম। এখন আমরা এইটা তৈরি করব কিভাবে? আচ্ছা, এইটা তৈরি করে রাখবো কোথায় এটা আগে আমরা চিন্তা করি। দেখো খেয়াল করে যে আমাদের সমস্যাটা কি, সমস্যাটা হচ্ছে প্রতি স্টেপে একটা একটা করে ভ্যারিয়েবল আনতেছি এবং একটা একটা করে ভ্যারিয়েবল ফেলে দিচ্ছি। কিভাবে? কারণ আমি যখন নেক্সট তৈরি করেছিলাম তখন P1 আর P2 যোগ করে করেছিলাম, আর নেক্সট নেক্সট যখন তৈরি করলাম তখন কিন্তু P1 আর কাজে লাগে নাই, এটা কিন্তু বাদ হয়ে গেছে। এই লাইনে এসে কিন্তু P2 ও বাদ হয়ে গেছে, পরের লাইনে এই নেক্সট বাদ হয়ে যাবে। তাহলে প্রতি লাইনে আমি একটা করে নতুন ভ্যারিয়েবল আনছি আর একটা পুরনো ভ্যারিয়েবল বাদ দিয়ে দিচ্ছি। দিস ইজ দ্য প্রবলেম। আমি যদি সামহাও পুরনো ভ্যারিয়েবলটাকে রিইউজ করতে পারি তাহলে ভ্যারিয়েবলও ফেলে দিতে হবে না, আর নতুন ভ্যারিয়েবলও আনতে হবে না, তৈরি করতে হবে। সেই কাজটাই আমরা করবো আসলে। সেটা কিভাবে করব? তাহলে আমরা P1 P2 থেকে নেক্সট একটা তো বের করতে হবে। এই তিনজনের একটা ট্রিপলেট, এটা আমরা শেষ করলাম। এখান থেকে তুমি আবার চিন্তা করো যে এই তিনজন কিভাবে তৈরি করা যায়। এটা তো খুব সোজা। সেটা হচ্ছে এই তিনজনের মধ্যে এখন P1 P2 কে আমরা খেয়াল করি। এটা হচ্ছে তার P1, প্রথমটা সবসময় P1, দ্বিতীয়টা হচ্ছে P2, আর এইটা হচ্ছে তার নেক্সট। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আগে যেটা ছিল P2 এখন সেটা হবে P1, আগে যেটা ছিল নেক্সট এখন সেটা হবে P2। তাহলে আমরা দুইটা লাইন লিখে ফেলতে পারি। তাহলে আগে যেটা ছিল P2 এইটা হবে এখন P1, এই যে P2 এটা হবে P1, আর আগে যেটা ছিল নেক্সট এটা হবে P2, তাহলে P2 হবে নেক্সট। তাহলে নেক্সট কি হবে? নেক্সট ওয়ান হবে P1 P2 যোগ করলে। তাহলে আমি আবার লিখতে পারি নেক্সট ইকুয়াল টু P1 প্লাস P2। কিন্তু একটু পরে চিন্তা করে দেখো যে না, এটা লিখতে হচ্ছে না। কেন? কারণ এটা তো উপরে আছেই। তাহলে আমি একে উপরে পাঠিয়ে দিই। উপরে পাঠিয়ে দিলে সে অটোমেটিক্যালি ওই যোগটা করে ফেলবে। শুধু যোগ করবে তাই না, সে এইটার কাজ শেষ হয়ে গেলে তার পরের তিনটা নিয়ে যেটা করার কথা সেটাও করে ফেলবে, কারণ এরপরে আবার এরকম দুটা লাইন আছে। অর্থাৎ মুভ করার কাজটা হয়ে যাবে। এইভাবে তিনটা 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 করে সে মুভ করে করে একের পর এক যেতে থাকে এবং আমার কাজ হয়ে যায়। এটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট অবজারভেশন। তাহলে আমরা করব কি, এখানে একটা লুপের ভিতরে ফেলে দিব যে ফর I ইকুয়ালস টু সামথিং, I ইজ লেস দেন n, I প্লাস প্লাস n সংখ্যক n তম পর্যন্ত যেতে বলছে। তাহলে এগুলো আমরা P1 প্লাস P2 এটা করতে থাকবো করতে থাকবো। শুরু করব কোথা থেকে? দেখো আয়ের মান কিন্তু 1 থেকে শুরু হবে না। কেন? আয়ের মান শুরু হবে 3 থেকে। কারণ প্রথম দুইটা কিন্তু অলরেডি তৈরি করা আছে। প্রথমটা হচ্ছে 1, দ্বিতীয়টা হচ্ছে 1। এই দুইটা কিন্তু লুপের ভেতরে তৈরি করার দরকার নেই, এই যে তৈরি করে ফেলছি আমরা। লুপের ভেতরে তৈরি হবে থার্ডটা থেকে। তাহলে আয়ের মান হবে 3, 3 দিয়ে যখন ঢুকবো সেটা থার্ড ফিবোনাচি নাম্বার। এভাবে করে যেতে যেতে আমরা n পর্যন্ত যাবো। I ইজ লেস দেন অর ইকুয়াল টু n, ইকুয়াল টু পর্যন্ত যেতে হবে কিন্তু। হ্যাঁ, লেস দেন অর ইকুয়াল টু n, তাহলে কিন্তু হবে না। এই হচ্ছে আমাদের সামারি ফিবোনাচি সিরিজ। তাহলে ফাংশনটা হবে কিরকম? ফাংশনটা একটা n থ্রো করবো, সে n তম ফিবোনাচি নাম্বার আমাকে ফেরত পাঠাবে। তাহলে আমরা প্রথমেই P1 P2 নেক্সট নিয়ে নিলাম। আর n এর মান যদি 2 বা 2 এর কম হয় তার মানে কি, আমরা প্রথমটা চাচ্ছি অথবা দ্বিতীয়টা চাচ্ছি। প্রথম বা দ্বিতীয়টা তো আমরা জানি 1, তাহলে আমরা রিটার্ন 1, 1 রিটার্ন করবো। আর না হলে এর পরে যেতে হবে, তাহলে আমার লুপ লাগবে। তাহলে P1 ইকুয়াল টু P2 ইকুয়াল টু 1 নিলাম, নিয়ে আমরা লুপ তৈরি করে ফেললাম। ফর I ইকুয়াল টু 3, I লেস দেন ইকুয়াল টু n, I প্লাস প্লাস।
কি করবো? অ্যাডজাস্ট, প্রথমে যোগ করব, নেক্সট ইকুয়াল টু P1 প্লাস P2, তারপরে অ্যাডজাস্ট করব। P1 P2 এর ভ্যালু P1 কে দিব, নেক্সট এর ভ্যালু P2 কে দিব, P2 কে দিব নেক্সট এর ভ্যালু, নিয়ে আবার যোগ হবে, আবার যোগ হবে। এভাবে হতে 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 একটা সময় এন ক্রস করে যাবে, তার মানে এন তমটা তৈরি হয়ে গেছে। তৈরি হয়েছে কোথায়? নেক্সট এর মধ্যে। সবসময় তৈরি হচ্ছে দেখো নেক্সট এর মধ্যে, নেক্সট ইকুয়াল টু P1 প্লাস P2, নেক্সট ইকুয়াল টু P1 প্লাস। তাহলে বের রিটার্ন করলে আমাকে নেক্সট রিটার্ন করতে হবে। এই হচ্ছে ফাংশনটা। এবার মেইন থেকে শুধু এন এর মান ইনপুট নিয়ে এটাকে কল করলেই হয়ে যাবে। তাহলে মেইন থেকে আমরা হয়তো ফিবোনাচি এন দিয়ে কল করব, আর এন এর মানটা আমরা ইনপুট নিয়ে নিব, স্ক্যান করে, তারপরে পি এর ভ্যালু প্রিন্ট করে দিলেই আমরা ফিবোনাচি। এই হচ্ছে ফিবোনাচি নাম্বার, একটু জটিল বাট ডুয়েবল, হ্যাঁ করা যাবে। আমরা আজকের শেষ প্রবলেম আমরা করব, এবং সেটা দিয়ে ফাংশন শেষ হয়ে যাবে। ও আচ্ছা, তো সাকিব একটা প্রশ্ন করেছিল, আমরা যে ফাংশন গুলো ইউজ করি ওগুলো আসলে কোথায় থাকে? ও, এগুলো কম্পাইলড অবস্থায় অবজেক্ট ফাইল আকারে থাকে। হ্যাঁ, কম্পাইলার করে কি, তোমার ইয়েটি চেক করে তোমারটাকে অবজেক্ট ফাইল বানায়, সবগুলো অবজেক্ট ফাইল লিঙ্ক করে জোড়া লাগিয়ে, অর্থাৎ অবজেক্ট ফাইল মানে কি, কম্পাইলড অবস্থায় আছে, এগুলো কম্পাইল করা আছে। তাহলে এগুলোকে তখন জোড়া লাগায়, তোমার কোনো প্রিন্টএফ যদি তুমি ইউজ করো, তাহলে প্রিন্টএফ এর প্রি কম্পাইলড অংশ অবজেক্ট ফাইলটা নিয়ে আসে। তারপর স্ক্যানএফ এটা আনে, অর্থাৎ যে সমস্ত লাইব্রেরি ফাংশন ব্যবহার করছে সেগুলো আনবে, অন্যগুলো আনবে না। এনে জোড়া লাগিয়ে তোমার প্রোগ্রামটা তৈরি করে, এটাকে বলে লিঙ্কিং, লিঙ্কিং করা। আচ্ছা, আমরা এখন ওই যে একটা অ্যারের বিষয়টা একটু দেখি, দেখে আমরা আজকে শেষ করব। তাহলে এর পরে যে প্রবলেম, সেই প্রবলেমটা আমরা এখানে যাই। স্যার, ইয়েস, বলো। স্যার মিড টার্মের সিলেবাসটা একটু আবার বলবেন? মিড টার্মের সিলেবাস হচ্ছে অ্যারে, ওয়ান ডাইমেনশনাল অ্যারে আর স্ট্রিং। আর আমরা ওইখান থেকে লুপের পরে লুপ নেস্টিংটা শেষ করি নাই, এই তিনটা জিনিস। আমি কিন্তু তোমাদের ক্যানভাসে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি, তুমি কি ক্যানভাসে নাই? স্যার ক্যানভাসের অ্যানাউন্সমেন্টে শুধু অ্যারে ওয়ান ডি আর স্ট্রিং লেখা, বাট আপনি ক্লাসে বলছিলেন যে নেস্টেড লুপসও থাকবে। ইয়েস স্যার, এর জন্যই স্যার কনফিউশন ছিল ও, দেখি। কনফিউশন কেন? স্ট্রিং, এই লুপ নেস্টিং, অ্যারে ওয়ান ডি, অ্যারে আর লুপ নেস্টিং ক্লাসে বলেছিলাম, কারণ লুপ নেস্টিংটা তো আমাদের মনে আছে যে লুপ নেস্টিং কোনো পরীক্ষায় তো নেই আমরা। এটা যদি মিড টার্ম টুতে না দাও, তখন আবার মিড টার্ম, তখন ফাইনালে গিয়ে দিতে হবে, তাই তখন একটা স্যার ঝামেলা। আমাদের আরেকটা কুইজ হওয়ার কথা। কুইজ, হ্যাঁ কুইজ হবে, ওটা লাস্টের ক্লাসে। স্যার ফাইনাল সিলেবাস থেকে সবগুলো অ্যাডেড থাকবে নাকি মিড টার্মের পরের থেকে? হ্যাঁ, ফাইনালের সিলেবাস কি সবগুলো অ্যাডেড থাকবে? ফাইনাল নিয়ে আমরা পরে কথা বলি, ঠিক আছে? ফাইনাল নিয়ে এখন চিন্তা করতে হবে, মুশকিল হয়ে যাবে। ফাইনালের সময় আমরা কথা বলি, ঠিক আছে? আমরা ইয়েতে যাই, অ্যানাউন্সমেন্টের এখানে ইয়ে আছে, তাহলে চেঞ্জ করে দিই। অ্যানাউন্সমেন্ট, মিড টু, লুপ নেস্টিং, অ্যারে ওয়ান ডি আর হচ্ছে স্ট্রিং। ওকে, তাহলে এটা গেল, আমাদের এপ্রিলের 12 তারিখে হবে। আমরা এখন একটু ইয়েতে যাই। এরপরে যে জিনিসটা দেখবো, দেখো খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ফাংশন। ফাংশনের মধ্যে অ্যারে কিভাবে পাস করা যায়, যেটা আমাদের অনেক জায়গায় কাজে লাগে, ঠিক আছে?
এই যে এটা, write down a function that will take a set of numbers as a parameter and will find and return maximum value within the set. তাহলে একটা ফাংশনকে আমরা একটা সেট পাঠিয়ে দিব, সেট পাঠিয়ে বলবো যে দেখো তো আমি তোমাকে যে সংখ্যার সেটটা পাঠালাম এটার মধ্যে হায়েস্ট কত পেয়েছো তুমি আমাকে জানাও। তাহলে সে ম্যাক্সিমাম খুঁজে বের করে আমাকে ফেরত পাঠাবে। এরপরে মেইন থেকে আমাদের দেখাতে হবে যে এটা কিভাবে ইউজ করে আমরা ম্যাক্সিমাম ভ্যালু প্রিন্ট করতে পারি। আচ্ছা, সেট মানে কি? সেট আমরা কিভাবে মডেল করি সিতে, তোমরা কি বলতে পারবা কেউ? তোমাকে বললে একটা সেট নিয়ে কাজ করতে হবে, তুমি কি ধরনের ডেটা টাইপ নিবা? স্যার অ্যারে। অ্যারে নিবা, ইয়েস, কারণ আসলে সেট ইজ নাথিং বাট এ কালেকশন অফ নাম্বারস। তাহলে কালেকশন অনেকগুলো, একটা তো না, তাহলে অনেকগুলো রাখতে হলে আমার অ্যারে লাগবে। তাহলে আমি একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে নিয়ে নিই। তাহলে আমরা যেটা চাচ্ছি যে আমার ফাংশনটা হবে এরকম, ফাইন্ড ম্যাক্স নাম দিলাম, একে আমরা একটা সেট, নাম্বারের সেট পাঠাবো, সে আমাকে বিনিময়ে বলবে যে তুমি যে সেটটা পাঠিয়েছো এটার ভিতরে ম্যাক্সিমাম সেট। এই হচ্ছে কাজ। এবার আমরা দেখি যে এটা কিভাবে লিখবো। প্রথমে তাহলে ফাংশনটা লিখতে গেলে ফাংশনটার নাম হবে ফাইন্ড ম্যাক্স, তাকে একটা সেট দেওয়া হবে ইন্টিজার এক্স, সেট অ্যারে। অ্যারের সাইজ কি দিব আমরা একটু মাথায় রাখি, পরে লিখবো। আর সে রিটার্ন করবে ইন্টিজার, কারণ তাকে যদি ইন্টিজারের সেট দেই এটার ম্যাক্সিমাম তো ইন্টিজারই হবে, এটা তো অন্য কিছু হতে পারে না। আচ্ছা, আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি যে মেইন থেকে একে কল করব, কল করার সময় আমরা প্রথমে ধরো এ সেট নিলাম, এ সেটের ভিতরে কিছু নাম্বার আছে 5, 32, 89, 45 এগুলো। আমরা ফাইন্ড ম্যাক্স কল করতে চাচ্ছি এ সেট দিয়ে। ধরা যাক আমাদের আরেকটা সেট আছে বি সেট, আমরা এইটাও কল করতে চাচ্ছি। মানে একটা ফাংশন তো আমরা একটা সেটের জন্য লিখি না, আমরা অনেকগুলো সেটের জন্য লিখি। এইটা হচ্ছে গিয়ে আমাদের দ্বিতীয় সেট। আমরা চাচ্ছি যে এই বি সেট দিয়েও কল করব। তাহলে প্রথমে আমরা এ সেট দিয়ে কল করলাম, তারপর আমরা বি সেট দিয়ে কল করলাম। বি সেটের রেজাল্টটা তাহলে পিতে না রেখে কিউতে রাখি। এরপরে প্রিন্ট করি আমরা ম্যাক্স অফ এ সেট। তাহলে এ সেটের ম্যাক্সিমাম পিতে আছে, পি প্রিন্ট করলাম। আরেকটা প্রিন্ট করি বি সেটের ম্যাক্সিমাম প্রিন্ট করি, এটা আছে কিন্তু কিউতে। তাহলে আবার দেখো আমরা ফাংশনকে প্রথমে এ সেট পাঠালাম, সেট ইজ নাথিং বাট অ্যারে, আমরা অ্যারে নিয়েছি। তারপরে বি সেট পাঠালাম, সে আমাকে বললো যে বি সেটের ম্যাক্সিমাম হচ্ছে এটা, সেটা কিউতে রাখলাম, কিউ প্রিন্ট করলাম। আচ্ছা, এখন আমাদের ঝামেলা হচ্ছে যে এখানে সেট নিতে হলে আমি তো পাঠাচ্ছি সেট, তাহলে তার প্যারামিটারও সেট হইতে হবে। সেট পাঠালে ওই পাশে তো সেট নিতে পারতে হবে, এ পাশে পাঠাচ্ছি ও পাশে পারলো না, তাহলে তো হবে। এখন একটু চিন্তা করে দেখো যে আমার তো অ্যারেতে সাইজ দিতে হয়, যেমন এইটার সাইজ হচ্ছে 4, এটার সাইজ হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে আমরা এইটার সাইজ কত দিব? এটা কি কেউ বলতে পারবা? আমি কিন্তু এটা ওখানে পাঠাচ্ছি, দেখো এ সেট পাঠাচ্ছি, তাহলে এক্স হয়ে যাবে এ সেটের জিনিসগুলো নিয়ে নিবে। তারপর একটু পরে বি সেট যখন পাঠাবো এক্স কিন্তু বি সেটের জিনিসগুলো নিয়ে নিবে। তাহলে এক্স এর সাইজ কত হবে? দেখো এক্স এর সাইজ দেওয়া যাবে না আসলে। মানে অনেকটা ফ্রি সাইজ, কারণ একে একে তো যে কোনো সেট নিতে পারতে হবে। এ সেট 4, এ সেটের 4টা এলিমেন্ট আছে, 4টা
নিতে পারতে হবে, বি সেটের 7টা আছে 7টা, আরেকটা 70টা থাকলে 70টা নিতে পারবে। আমরা এটাকে ফাঁকা রাখি, কিন্তু এই ফাংশনটা লিখতে কিন্তু সেটের মধ্যে কয়টা এলিমেন্ট আছে এটা জানতে হবে, কারণ একটা লুপ চালাতে হবে। তোমাদের মনে আছে কিনা, ম্যাক্সিমাম বের করার জন্য আমরা কি করি, প্রথমটাকে ম্যাক্সিমাম ধরে নিই, এবার দ্বিতীয়টার কাছে যাই, যদি দেখি ওটা বেটার তাহলে ওকে নিয়ে আসবো, এর পরেরটার কাছে যাই, ওটা আরো বেটার হলে ওকে নিয়ে আসবো, বেটার না হলে কিছু করবো না। এভাবে করতে করতে কিন্তু শেষ পর্যন্ত যাইতে হবে। তাহলে শেষ পর্যন্ত যেতে হবে, শেষটা তো তাকে জানতে হবে যে কোন পর্যন্ত যাবে। তো সাইজ যদি না জানে তাহলে সে কি করবে? এই জন্য করতে হয় কি, সবসময় মনে রাখবে, একটা নোট রাখো যে অ্যারে পাঠালে অ্যারের সাইজও পাঠাতে হবে আলাদাভাবে। তাহলে শুধু অ্যারে পাঠালে হচ্ছে না, এর দুইটা প্যারামিটার হবে কমপক্ষে। এ পাঠালাম এবং এর সাইজ 4, যখন বি পাঠাবো তখন বি এর সাইজ জানাবো যেটা 7। তাহলে এ পাঠিয়েছি, বললাম যে এর সাইজ তো 4, 4 নিয়ে কাজ করে, বি পাঠালাম, বি এর সাইজ 7, 7 নিয়ে কাজ করে। ওকে, এবার আমরা ফাংশনটাকে কমপ্লিট করি। ইন্টিজার নিলাম আই, আর একটা ম্যাক্স রাখার জন্য ম্যাক্স ভ্যারিয়েবল। আমরা মুখে যেটা বলেছি যে প্রথম এলিমেন্টটাকে ম্যাক্সিমাম ধরে নিব, x0 ম্যাক্সিমাম ধরে নিলাম। এরপরে যদি দেখি যে না, এর থেকে বেটার পাওয়া গেছে, এক্স আই ম্যাক্স এর থেকেও ভালো, তাহলে ম্যাক্স এর মধ্যে এক্স আই কে নিয়ে আসবে। এক্স আই গ্রেটার দেন ম্যাক্স হলে ম্যাক্স এর মধ্যে এক্স আই কে নিয়ে, এটা কোন পর্যন্ত করব, একদম আই ইকুয়ালস টু 0, আই ইজ লেস দেন এন, আই প্লাস প্লাস, একদম শেষ পর্যন্ত যেতে হবে, শেষ পর্যন্ত। আচ্ছা, 0 থেকে শুরু না করলেও পারি, 1 থেকে শুরু করলে হবে, কারণ আমরা প্রথমটাকে তো ম্যাক্স ধরেই নিয়েছি। তাহলে প্রথমটার সাথে আর তুলনা করার দরকার নেই, প্রথমটার থেকে বেটার তো আর নিজের থেকে তো নিজে বেটার হবে না, তাহলে প্রথমটা থেকে আর চেক করলাম না, দ্বিতীয়টা থেকে আমরা করছি। এইবার রিটার্ন ম্যাক্স, তাহলে ম্যাক্স এর মধ্যে সবচেয়ে বড়টা চলে আসছে, ওটা আমরা ফেরত পাবো। এবার আমরা রান করে দেখি কি বলে। দেখো, ম্যাক্স অফ এ সেট 89, হ্যাঁ 89 মিলে গেছে। ম্যাক্স অফ বি সেট 9, তাহলে আমি যে কোনো সেট দিয়ে কিন্তু চালাতে পারতেছি। 89 দিলে, মানে প্রথম সেটটা দিলে 89 বলতেছে, দ্বিতীয় সেটটা দিলে 9 বলতেছে। তো আমি যখন যে সেট পাঠাবো সেই সেটের উপরে সে কাজ করতে পারতেছে। তো অ্যারের উপরে কাজ করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমাদের ল্যাবেও একটা দেয়া হয়েছে, এই সাইজটা কখন দিতে হবে না, মানে আমি অ্যারে পাঠাবো কিন্তু সাইজ দিতে হবে না। এরকম উদাহরণ হচ্ছে, আমি যদি স্ট্রিং পাঠাই, স্ট্রিং পাঠালে সাইজ দিতে হবে না। কেন? কারণ আমরা জানি যে স্ট্রিং এর শেষে একটা নাল থাকে। সাইজটা কেন লাগে, যে আমি কোন পর্যন্ত যাব এটার জন্যই। তাহলে আমার শেষে যেহেতু নাল থাকে, তাহলে স্ট্রিং এর জন্য কিন্তু সাইজ দিতে হয় না। তাহলে আমি যদি স্ট্রিং নিয়ে কাজ করতে চাই, মনে করো আমরা এই জিনিসটা বের করতে চাচ্ছি যে একটা স্ট্রিং এর মধ্যে আমাদের কোন একটা অক্ষর কয়বার আছে, তাহলে আমরা হাউ মেনি টাইমস এরকম একটা ফাংশন লিখলাম। তাহলে সে একটা ক্যারেক্টার এনে নিবে, আর একটা টার্গেট দেওয়া হবে তাকে। হ্যাঁ, তাকে বললাম যে দেখো তো হ্যালোর মধ্যে ই কয়বার আছে, বা হ্যালোর মধ্যে জেড কয়বার আছে। হ্যালোর মধ্যে জেড একবারও নাই, হ্যালোর মধ্যে ই কয়বার আছে, একবার আছে। তাহলে সে কয়বার আছে রিটার্ন করবে। এইটা আমরা যখন রান করব বা কল করব, তখন কিন্তু আমাদের একটু বুদ্ধি করে, এখন আর সাইজ দিতে হবে না, সাইজ না দিয়ে কিন্তু আমরা করতে পারবো। তাহলে আমরা কি করব দেখো, আমরা স্ট্রিং বানানোর জন্য আমরা একটা ক্যারেক্টার নিলাম ওয়াই, এবার গেটস করলাম, ইনপুট নিলাম ওয়াই এর মধ্যে, এরপরে কয়বার আছে, তাহলে আর এর মধ্যে হাউ মেনি টাইমস ওকে কল করলো। কল করার সময় ওয়াই দিয়ে দিলাম। দেখো এখন সাইজ দিতে হচ্ছে না, আমরা সাইজ দিলাম না। সাইজ না দিয়ে আমরা কি দিব, পরে আমরা বলতেছি যে দেখো তো জেড কয়বার আছে,
তাহলে ওই সেন্টেন্সটার মধ্যে জেড কয়বার আছে এইটা আমরা চাচ্ছি, এটা প্রিন্ট করবে। কোন জিনিসটা চাচ্ছি সেটাও কিন্তু ইনপুট নেওয়া যায়, সেটা আমরা একটু পরে যাই, ওটাও দেখবো যেটা প্রিন্ট এফ এত বার এত টাইমস কয়বার আছে, এটা তো আমরা ফাংশন বলে দিচ্ছি, তাহলে আর এর মধ্যে সেভ। আচ্ছা, এইখানে আমরা প্রোগ্রামটা লিখবো কিভাবে, কোন পর্যন্ত যেতে হবে এটা কিন্তু আমরা জানি, সেটা কি str লেন, এটা কল করলে কিন্তু আমাকে বলে দিবে যে এটার মধ্যে কয়টা অক্ষর আছে। str লেন কি করে, নাল পর্যন্ত। তাহলে আমরা ফর i equals to 0, i is less than n, i plus plus, তাহলে n টা নিয়ে নিই আমরা, n তো নিয়েছি, i কি করব, আমরা বলবো একটা কাউন্টারও লাগবে equal to 0। যদি দেখি যে আমার স্ট্রিং এর অক্ষরটা আর টার্গেট মিলে গেছে, si equal to t, তাহলে কাউন্টার 1 বাড়াবো, মিললে বাড়াবো, না মিললে তো বাড়াবো না। লুপ শেষ, এবার রিটার্ন করি, রিটার্ন রিটার্ন সি, সি রিটার্ন করি। আচ্ছা, আমরা রান করি, তাহলে আমরা বললাম যে হ্যালোর মধ্যে জেড কয়বার আছে দেখো, সে বলতে 0 টাইমস, একবারও নাই, ঠিকই আছে। আচ্ছা, আমরা দুইটা জেড দিই, আর জেড দিলাম, তাহলে 2 বলতে পারে কিনা দেখো, দেখো 2 টাইমস বলে দিচ্ছি। আমরা অনেকগুলো জেড দিয়ে দিই, 25 টাইমস পেয়েছি। তাহলে এইখানে দেখো যে অ্যারের মধ্যে কিন্তু আমরা মানে ফাংশন কল করার সময় কিন্তু অ্যারের সাইজ দিতে হয় নাই, আর একটা প্যারামিটারেও সাইজ পাঠাতে হয় নাই। কেন? কারণ স্ট্রিংটা একটু ভিন্ন, স্ট্রিং কোথায় শেষ হয়েছে সেটা কিন্তু আমরা জানি, নাল পেলেই শেষ হয়ে যায়, তাহলে আমাদের সাইজ দিতে হবে কেন, লুপ আমরা ওই পর্যন্ত চালাবো, নাল না পাওয়া পর্যন্ত। তাহলে ঠিক আছে, তাহলে আমাদের আসলে সময়ও শেষ আজকে এই পর্যন্তই, আমাদের ফাংশন শেষ, আমাদের শুধু আর দুটো টপিক রইলো, স্ট্রাকচার আর পয়েন্টার। আমরা ইনশাল্লাহ শনিবারে তো আমরা দুটো জিনিস করতেছি, একটা হচ্ছে মিড টার্ম আর একটা হচ্ছে তোমাদের স্যার, আপনি একদম প্রথম ক্লাসে একটা লাস্ট টপিক দিয়েছিলেন, ফাইল ম্যানেজমেন্ট ইন সি, ওইটা কি করান হবে? পয়েন্টার পড়ানোর সময় ফাইল নিয়ে আমরা একটু কথা বলি, ও আচ্ছা, ওকে। পয়েন্টারের সাথে কানেক্ট। ঠিক আছে, তাহলে আমরা ওইটা নিয়ে আলাপ করবো। ওকে, তাহলে সবাই ভালো থাকবে, ইনশাল্লাহ শনিবার দিন তোমাদের সাথে ইন ক্লাস দেখা হবে, আমাদের মিড টার্ম 2। ওকে।